আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় শ্রোতা বন্ধুগণ? নিশিরাত 76 এই আয়োজনে আপনাদের সাথে আমি আজমাইন শায়রান নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি আশা করছি অনেক ভালো লাগবে, কারণ গল্পের মধ্যে অন্যরকম একটা টুইস্ট আছে ভালো লাগা, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের একটা সুন্দর মুহূর্ত। তো শুরু করছি আজকের গল্প। এখন রাত প্রায় 8:30, 8:30 বাজে। আম্মুকে না জানিয়ে চুপি চুপি ছাদে যাওয়ার জন্য পা বাড়াতে আম্মু বলল, নূরে আলম, কোথায় যাচ্ছ তুমি? আম্মুকে দেখে এক প্রকার চমকে উঠি আমি। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, কোথাও যাচ্ছি না আম্মু। আম্মু এসে বলল, আমি জানি তুমি ছাদে যাচ্ছিলে। আমি মুসারাকে বলেছিলাম তোমার সাথে যেন থাকে আর তোমাকে যেন ছাদে না যেতে দেয়। তারপর আমার কথা তোমরা দুজনে শুনলে না। কোথায় মুসারা বলো? তোমাকে একা ছেড়ে দিল কেন? আম্মু, আমি মুশারা খালাকে আমার জন্য খাবার আনতে পাঠাইলাম, আর এই ফাঁকে ছাদ থেকে দেখে চলে আসবো ভাবছিলাম, তার আগে তুমি ধরে ফেললে। মন খারাপ করে বললাম আমি। তখন আম্মু কড়াভাবে বলল, নূর আলেম, তোমাকে কতবার বলেছি চন্দ্রবিলাস করবে ভালো কথা, কিন্তু পিরিয়ডের সময় ছাদে যাবে না। তারপরও কোনো কথা শোনো না কেন তুমি? তোমার আব্বু বাড়িতে নাই, চাকরিতে ব্যস্ত, আর তুমি আমার কোনো কথাই শোনো না। আর আব্বু আসলে তো একদম ভদ্র মেয়ে সেজে থাকো। এই সময় ছাদে গেলে ভূত প্রেতের আসর হয়, তোমাকে কতবার বলেছি আমি। এখন তো তোমার আব্বু নাই যে ভূতে তুললে তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাবে। তোমাকে আর কতবার বলতে হবে মামুনি? ওর তো কি হয়েছে, আমি কি দোয়া জানি না নাকি? মুখটা ফুলিয়ে বললাম, তুমি জানো তো যেদিন যেদিন চাঁদ ওঠে সেদিন ছাদে না গেলে ভালো লাগে না আমার। এই জন্য তুমি কতবার মুসারা খালাকে আমার সাথে পাঠিয়েছ, কিন্তু আমার একা চন্দ্রবিলাস করতে ভালো লাগে, তাই আমি একাই যাব। মুসারা খালাম্মাকে বলো আমার জন্য খাবার রেডি করতে, আমি এসে খাবো। আর খাবার রেডি করে আমাকে ডাক দিও। আম্মু খানিকটা রাগ করে বললো, যা ইচ্ছে করো, তোমার আব্বু আসলে বলবো তোমার মেয়েকে আমি কোনোভাবে বুঝাতে পারি না, আমার একটা কথাও তোমার মেয়ে শোনে না। তখন দেখবো আব্বু কি কৈফিয়ত দেয়। তুমি বলে ঘরে চলে যাই। এদিকে আম্মুকে শুনিয়ে বললাম, দোয়া পড়ে নিব আম্মু, রাগ করো না। মুশারা খালা এসে বলল, নূর আলেম, জিন ভূতের সামনে পড়লে দোয়াতেও অনেক সময় কাজ হয় না, তার চেয়ে ভালো আমিও তোমার সাথে যাই, তাহলে সমস্যা হবে না। আমি এবার খানিকটা রেগে বললাম, খালা, তুমিও আম্মুর মতো পচা হয়ে গেছো। খালাকে আম্মুর মতো জ্ঞান দিও না তো, আমি দোয়া পড়ে নিব আর আমাকে ডাকবে খাবার তৈরি করে। কথাটা বলে এক দৌড় দিলাম ছাদে। ছাদে আসতেই মনটা ভালো হয়ে গেল। তারপর আজ পূর্ণ চাঁদ উঠেছে, তাই আজ আরও বেশি উজ্জ্বল চারিদিকটা। গল্পে পড়েছিলাম এমন সময় সবাই প্রেমিক প্রেমিকাকে নিয়ে চন্দ্রবিলাস দেখে, কিন্তু আমি একা দেখছি বলে হেসে উঠলাম। আমাদের বাড়িটা 3 তলা, আমরা 2 তলায় থাকি, আর বাকিগুলো ভাড়া দেওয়া। ছাদের থেকে একটু দূরে বহু পুরনো হালকা মোটা টাইপের নিম গাছ আছে, যেটা আমাকে মুগ্ধ করে। লেখক বনফুলের নিম গাছ নিয়ে কবিতাটা আমার এই জন্যই ভালো লাগে। লেখকও নিম গাছ পছন্দ করতেন, আমিও নিম গাছ ভালোবাসি। শুধু নিম গাছ না, আমি গাছপালা পশু পাখি দুটোই ভালোবাসি। আমার সম্পর্কে তো আপনাদের বলা হয়নি, আমি নূর আলেম খান। আমার আব্বুর নাম আবদুল্লাহ খান, আমার আম্মুর নাম হুমায়না ওবায়দুল্লাহ খান। আমার আব্বু আর্মির একজন মেজর, আম্মু গৃহিণী। আমাকে আম্মু আব্বু দুজনেই খুব ভালোবাসে। সেই সাথে মুশারা খালাও আমাকে ভালোবাসে। মুশারা খালা বহু আগে থেকে আম্মুর সাথে গৃহ পরিচালনার কাজে সাহায্য করেন। আমাদের বাড়ির কাজের লোক হিসেবে আসলেও আমরা তাকে কোনোদিনও কাজের লোক ভাবি না, আর উনি আমাকে ছোটবেলা থেকে মানুষ করে আসছেন। আম্মুর চেয়ে মুশারা খালা আমাকে বেশি দেখাশোনা করতেন, খাইয়ে দিতেন, স্কুলে নিয়ে যেতেন, আর আমাকে অনেক ভালোবাসেন। আমি মুশারা খালাকে অনেক ভালোবাসি। এর মধ্যেই প্রায় 20 মিনিট হয়ে গেল ছাদে আসা। একটু পর হঠাৎ একটা বাতাস এসে আমার শরীর ভেদ করে চলে যায়, আর সেই সাথে মিষ্টি একটা সুগন্ধ। তবে আমার বেশ অবাক লাগলো, এবং এটা ভেবে যে হুট করে বাতাস বইল অথচ গাছের পাতা একটাও নড়ল না। এটা ভাবতে ভাবতে দেখি ছাদটার আলো আরো দ্বিগুণ লাগছে। আমার বেশ ভালোই লাগছে। ব্যাপারটা বলে 1 ঘন্টার বেশি সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু মুশারা খালা আম্মু আমাকে ডাকলো না কেন বলেই ছাদের দরজা লাগিয়ে নিচে চলে এলাম। নিচে এসে ডাইনিংয়ে বসলাম, আর মুশারা খালাকে আর আম্মুকে খাবার দিতেই বললাম, অথচ সবাই বলল ব্যস্ত আছি, তুমি নিজে কিছু একটা খেয়ে নাও। আমি তো অবাক হয়ে কিচেনে গেলাম, আর মুশারা খালাকে বললাম, কি করো তোমরা যে এত ব্যস্ততা দেখাচ্ছ? বলেই সামনে তাকাতে দেখি আম্মু গরুর মাংস, পোলাও, আরও অনেক পদ রান্না করেছে। এদিকে মুশারা খালা চামুচা, মোগলাই, পুরি, আলু তরকারি, নুডলস, আরও অনেক কিছু ট্রেতে সাজাচ্ছে।
আমি অবাক হয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, তোমরা কি করছো? তোমাদের কি জামাই আসছে? আম্মু বলল, জামাই আসতে যাবে কেন, তবে আমার এক চাচাতো ভাইয়ের ছেলে এসেছে, এখানে চাকরি পেয়েছে, কিন্তু এখানে কোনো পরিচিত কেউ নেই বলে আমাদের এখানে কিছুদিন থাকবে। তোর তো ভাইয়া হচ্ছে সম্পর্কে, যা গিয়ে দেখা করে আয়। আমি বললাম, আমি দেখা করে কি করব বলো তো, আমি এখন পারবো না, আমাকে নুডলস খেতে দাও এখন। বলেই বাটি থেকে চামচ দিয়ে নুডলস তুলে খেতে শুরু করলাম। আম্মু হুট করে বাটিটা কেড়ে বলল, আগে মেহমান খাবে পরে তুমি। আমি আম্মু আর মুসারা খালার দিকে হা করে তাকিয়ে রইলাম। আম্মু খাবারের ট্রেটা হাতে ধরিয়ে বলল, এটা নিয়ে আসতে, আর কথাবার্তা বলে আসতে, না হলে নাকি আমাকে খেতেই দিবে না। আমি আম্মুকে বললাম, মুসারা খালাকে বলো আমি এখন পারবো না। পরক্ষণে আম্মু বলল, মুসারা আমাকে কাজে হেল্প করছে, তুমি যাবে, বুঝতে পেরেছো? এখন নাড়া গিয়ে ট্রেটা ধরে যাও, ধরে বলো যে তুমি যাবে। কাজে ব্যস্ত হয়ে গেল আম্মু। আমি আম্মুকের মতো ট্রেটা নিয়ে রাগে গেস্ট রুমের দিকে গেলাম। সেই সাথে মনে মনে আম্মুর ভাতিজাকে গালি দিতে লাগলাম। আজ এর জন্য এখনো পর্যন্ত আমি খেতে পারলাম না। সবচেয়ে বেশি রাগ হচ্ছে, একে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এ কি আম্মুর জামাই নাকি, এটা ভেবে হুট করে গেস্ট রুমে দরজা খুলতে ছাদে সেই সুগন্ধটা পেলাম। আর সেই সাথে আবারও ঠান্ডা বাতাসে আমার শরীরের শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ফুল স্পিডে এসি ছাড়া আছে, এজন্যই তাই বিষয়টিতে এত গুরুত্ব দেয়নি। হঠাৎ একটা ছেলে শুধু টাওয়েল জড়িয়ে মুচকি এসে বলল, ভিতরে এসে নূরে আলম। একে তো শুধু টাওয়েল জড়িয়ে আছে বলে শরমে আমি ওনার দিকে তাকাইনি, তারপর নূর আলেম বলে ডাকায় অনেকটা অবাক হয়ে যাই। ওনার দিকে ভ্রুকুচকে বললাম, আপনি কি এমন? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি, আপনিও কোনোদিন দেখেননি আমায়, তবে আমার নাম কিভাবে জানলেন আপনি? উনি হঠাৎ চমকে উঠে বললেন, ফুপি আম্মা বলেছে আমাকে। তুমি দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। আমি বললাম, প্লিজ আপনি চেঞ্জ করে আসুন, আর আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, সেটা খেয়ে নিন। আর মনে মনে বললাম, কেমন ছেলে রে বাবা, একটা অচেনা মেয়ের সামনে টাওয়েল পরে চলে এলো, শরম নাই নাকি? উনি হুট করে বলে উঠলেন, অচেনা কোথায়, তুমি তো আমার অনেক আগে থেকে চেনা নূরে আলম। আর আমার শরম করে না এভাবে তোমার সামনে দাঁড়াতে বলে? আমার দিকে তাকিয়ে মুচকে হাসলেন। এদিকে আমি এতক্ষণ ওনার দিকে তাকিয়ে দেখিনি, কিন্তু এখন দেখলাম উনি যথেষ্ট সুন্দর, সেই সাথে ওনার শরীরে অদ্ভুত উজ্জ্বলতা রয়েছে, সেই সাথে সব কিছু পারফেক্ট। কিন্তু তিনি আমার মনের কথা কিভাবে শুনলেন বলে অবাক হয়ে গেলাম। আর মনে মনে বললাম, ইনি কি জাদু জানে, নাকি এইভাবে আমার মনের কথা কিভাবে জানলো? উনি এবার হেসে বললেন, আমি জাদুকর। আমি এখানে অবাক হয়ে করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আমার মনের কিভাবে শুনতে পারছেন মনের কথাগুলো? উনি মুচকে এসে বললেন, আমি সব শুনতে পাই নূর আলেম, আর আমার এটা স্পেশাল একটা গুণ, যেটা তুমি জানো না, কিন্তু বাকি সবাই জানেন। আমি বললাম, সবাই জানে? সবাই জানে। এবার আমি বললাম, এর সামনে থাকলে আমার বিপদ, কখন কি বলবার সে শুনে সবাইকে বলে দিবে। বলেই চলে আসতেই উনি ডাকলেন, নূর আলেম, খিদে পেয়েছে তোমার, তুমি এখানে থেকে কিছু খাবার খাও, আমি চেঞ্জ করে আসছি। আমি আবারও চমকে উঠলাম, আমার খিদে পেয়েছে এটাও উনি জানেন। উনি বললেন, এত ভেবো না তো, তুমি এখান থেকে কিছু খাবার খেয়ে নাও, এখানে অনেক খাবার যা আমি একা খেতে পারবো না। আমি বললাম, এগুলো আপনার জন্য, আপনি খান, আমি আম্মুর কাছে গিয়ে খেয়ে নিব। বলেই দৌড়ে ঘরে থেকে বের হলাম। আর বলতে লাগলাম, কেমন অদ্ভুত লোকিনী, আমার মনের খবর এমনকি আমার সম্পর্কে কিভাবে সব বলতে পারছে। এইসব ভাবতে ভাবতে দেখি আম্মু আমার জন্য খাবার রেখে দিয়েছে ডাইনিংয়ে। আমিও ওগুলো ভাবা বন্ধ করে খাবার খেতে শুরু করলাম। মুশারা খালা এসে আমাকে বলল, কথা বলেছ নূর আলেম তোমার ওই ভাইয়াটার সাথে? আমি বললাম, খালা। আচ্ছা খালা, উনি কি আমাকে আগে থেকে চিনেন? আসলে আমার নাম বলিনি ওনাকে, তবু কিভাবে জানলেন? মুশারা খালা বলল, হয়তো আপা বলেছে, যাই হোক তুমি খাও, বলেই রান্নাঘরে চলে গেলেন। আমাকে খেতে বলে মুশারা খালা চলে গেলেন আম্মুকে সাহায্য করতে। এদিকে খেতে খেতে ওনার কথাগুলো ভাবতে শুরু করলাম আমি। উনি আমার মনের কথা শুনতে পায় কিভাবে? হুট করে আমার নাম ধরে ডাকা, আবার আমাকে এটা কেন বললেন উনি যে আমাকে বহু আগে থেকে ছিলেন? তারপর আমার খিদে পেয়েছে উনি কি করে বুঝলেন? আমি তো ওনাকে কিছু বলিনি, তবে উনি বুঝতে পারছেন কিভাবে? এমনটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব বলা? যাই হোক, অত ভেবে কাজ নাই বলেই খাওয়ায় মনোযোগী হলাম। আমি নুডলস খাচ্ছিলাম, তখন আম্মু এসে বললেন, নূর আলেম, আরহামকে ডেকে নিয়ে আসো, আর বলো ডিনার তৈরি হয়ে গেছে, আর রাত 10:30 বাজে, কখন খাবে এখনই আসতে বলো। আম্মুর কথায় আমি ভ্রু কুচকে বললাম, একটু আগেই তো এতগুলো নাস্তা দিয়ে এলাম, এখন আবার কিভাবে ডিনার করবে? রাক্ষস নাকি উনি?
আমার কথায় আম্মু হালকা ধমক মেরে বললেন, উনি মেহমান। তারপর বললেন, ও দুঃসম্পর্কে হলেও ভাই হয় তোমার, এভাবে বলছো কেন? আর শুধু এইগুলোকে খেলে ডিনার হয় নাকি? বলেই রান্নাঘর থেকে খাবারগুলো এক এক করে নিয়ে আসেন। রোস্ট, গরুর মাংসের ভুনা, পোলাও, মাছ, সঙ্গে মুরগির মাংস আর সবজি। বাবা, মনে হচ্ছে আমার কোনো ভ্যালুই নাই তোমাদের কাছে, এই জন্য এখন আমাকে সবাই ইগনোর করছো। বলেই ডাকতে উঠলাম এই ডাফারটাকে, যার আপ্যায়নের জন্য মুশেরা খালার আম্মু উঠে পড়ে লেগেছে। এমন ভাব দেখাচ্ছেন যেন মনে হচ্ছে কোনো ভুল ত্রুটি হলে ওনার জামাই অসন্তুষ্ট হবেন। এইভাবে বলার কি আছে শুনি, উনি তো মেহমানই। হঠাৎ আম্মু বললেন, জামাই হলে তোমার সমস্যা হবে নাকি? ওকে নিয়ে কিসের এত সমস্যা তোমার? আম্মুর কথায় কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই হুট করে বলে উঠলাম, হ্যাঁ, উনি আমার জামাই হলে প্রবলেম হবে, অনেক প্রবলেম। আরাম ভাইয়ের জন্য এখনই যে ব্যবহার করছো, পরে সত্যি সত্যি জামাই হলে ওনাকে পেয়ে তো আমাকে ভুলে যাবে তোমরা দুজন। এটা বলেই আরাম ভাইয়াকে ডাকতে গেস্ট রুমের দিকে চলে গেলাম। এদিকে মুশেরা খালাকে আম্মু বলল, দিন যাচ্ছে তো মেয়েটা বাচ্চা হয়ে যাচ্ছে, সব হচ্ছে ওর বাবা আর তোমার প্রশ্রয়ে। মুশেরা খালা বলল, ওকে যে বকা দিতে কষ্ট হয়, তাছাড়া এখন ছোট, তাই এমন হচ্ছে, বড় হলে সব ঠিক হয়ে যাবে। আর তোমার বকা খাওয়ার পর তো আমার কাছে এসে কান্না করে, তাই আমিও আর কিছু বলি না। আম্মু বলল, ঠিক বলেছ। তারপর ওর অদ্ভুত আগমন, মেয়েটার ভাগ্যে যে কি আছে আল্লাহ জানেন। এমনি এমনি তো তোমাকে আগে ওর সাথে পাঠাতাম না, কিন্তু সাবধানে কই রাখতে পারলাম মেয়েটাকে। বারবার মানা করলাম এই পিরিয়ড চলাকালীন সময়ে ছাদে যেতে, কিন্তু ও কি শুনলো আমার কথা? বড্ড জেদি মেয়ে। আজও তোমাকে অন্যদিনের মতো করে সঙ্গে করে নিয়ে গেলে আজকেই ওর সংস্পর্শে আসতো না, যতদিন পর্যন্ত না চুক্তির সময় হয়। মুশেরা খালা বলল, মেয়েটার ভাগ্যে আছে তো কি করবেন আপা, তবে আমার মনে হয় ও চুক্তির কথা মাথায় রাখবে আর এত তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেবে না। এগুলো শুনে আম্মু বললেন, জানো, ওর অদ্ভুতভাবে আগমনে ভেবেছিলাম আজই ও আমার মেয়েটাকে নিয়ে চলে যাবে আর চুক্তি ভঙ্গ করে দেবে। মুশেরা খালা বললেন, ভাগ্যিস আপনি ওকে আপনার দুঃসম্পর্কের ভাইয়ের ছেলে বলেছিলেন, তা না হলে তো নূর আলেমকে সবটা বলতে হতো। আর সব শুনে বিষয়টি কিভাবে নিত আল্লাহ মাবুদি জানেন। আম্মু বললেন, এই ভয়েই থাকি সবসময় যখন নূর আলেম সব সত্যি জানতে পারবে তখন কিভাবে নিবে এগুলো? হয়তো নিজের বাবা মাকেই ভুলে বুঝবে। না, এমনটা হবে না, আমার আরামের সাথে খোলামেলা কথা বলতে হবে। যাই হোক, মুশেরা আমাদের খেয়াল রাখতে হবে নূর আলেম যেন এই বিষয় জানতে না পারে। চলো ডিনার রেডি করি। এদিকে যতবার ওনার রুমে যাই ততবারই একই সুগন্ধ আর ঠান্ডা অনুভব হয় আমার। ওনার রুমে ওনাকে দেখতে না পেয়ে বেলকুনিতে যাই। ওখানে গিয়ে দেখি আরাম ভাইয়া বাইরের আকাশ দেখায় মনোযোগী। আমি হালকা গলাটা ঝেড়ে বললাম, আপনাকে আম্মু ডিনার করার জন্য ডাকছে। উনি বেশি কিছু বললেন না, যাও আসছি বলে আকাশ দেখায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি মনে মনে ভাবলাম ওনার হয়তো মন খারাপ, তাই এইভাবে আছি বলেই চলে আসলাম। এদিকে আরাম ভাই বললেন, কেন নূর আলেম, কেন তোমাকে চোখের দেখা দেখব বলে আমাকে কেন এইভাবে থাকতে হচ্ছে? আর চুক্তি অনুসারে তো তুমি আমার বউ, তারপরও তোমাকে একবারও ছুঁয়ে দেখার অধিকার নেই কেন? কেন ইচ্ছে সত্ত্বেও তোমাকে নিজের পরিচয় বলতে পারছি না? কেন আজ জিন বাচ্চা ছেলে হয়ে এত শক্তিশালী হয়েও তোমাকে নিজের করে পাচ্ছি না? কেন আমার মন তোমাকে পাওয়ার জন্য কাঁদে? তোমাকে এত ভালোবাসি, অথচ তুমি জানোই না। কেন? দেখো নূর আলেম, এত শক্তিশালী হয়েও ভাগ্যের কাছে কেমন নিরুপায় আমি। বলেই এক ফোঁটা চোখের পানি ফেলল। সবাই মিলে খেতে বসেছি। আবার খাবার শেষ হতেই আম্মু বলল, রুমে গিয়ে সোজা ঘুমাবা। আমি যেন না দেখি তুমি রাত জেগে গল্পের বই পড়ছো। আর কাল তো কলেজ আছে, রাত জেগো না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আরাম ভাইয়ের দিকে তাকাতেই ওনার চোখ মুখ দেখে খুব কষ্ট হলো। এমন মনে হচ্ছে উনি বেশ কিছুক্ষণ মনে হয় কান্না করেছেন। এদিকে আরহাম ভাইয়ার খাওয়া হতেই উঠতে লাগলো, তখনই আম্মু ভাইয়াকে থামালেন আর বললেন, আরহাম। ভাইয়া তখন বলল, জি আন্টি, কিছু বলবেন? আম্মু বলল, বাবা, আমার তোমার সাথে কথা আছে, তুমি আমার রুমে এসো বলে চলে গেলেন। দেখো বাবা, আমার মেয়েটা অনেক ছোট, আর কিছুদিন পর 18তে পড়বে, তাই আমি চাইছিলাম না তুমি চুক্তির টাইমের আগে ওর সাথে দেখা করো, কিন্তু দেখা যখন হয়েছে তুমি ওকে তোমার আসল পরিচয় এখনই দিও না, আর ওর কাছাকাছি কম থাকার চেষ্টা করো। আমি জানি না সব কিছু জানার পর আমার মেয়ে বিষয়টাকে কিভাবে নিবে, তাই তোমাকে ওর থেকে একটু দূরে থাকতে হবে বাবা। তুমি বুঝতে পারছো তো দূরে থাকা বলতে কি বুঝিয়েছি আমি? আম্মুর কথা শুনে আরহাম রেগে যায় আর বলতে থাকে, দেখুন আন্টি,
নূর আলমকে না দেখে আমি থাকতে পারি না। আর চুক্তির কারণে দীর্ঘ অনেক বছর আমি নূর আলমের সংস্পর্শে আসতে পারিনি, কিন্তু সবসময় ছায়ার মতো দূর থেকে ওকে রক্ষা করেছি, এক মুহূর্তে চোখের আড়াল হতে দেইনি। আমি আমার কথা ঠিক রাখছি, আমি এর আগে ওর সামনে কোনোদিন যাইনি, কিন্তু এখন যখন আমি ওর সংস্পর্শে আসতে পারছি তাই আমি ওর থেকে দূরে থাকতে পারবো না। আপনি ভাববেন না আন্টি, আমাদের বন্ধন আল্লাহর উপর থেকে সৃষ্টি করেছেন, তাই আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। আগে যখন দেইনি, এখনও দেব না। যাই হোক না কেন, আমি ওর থেকে দূরে থাকতে পারবো না। অনেক বছর অপেক্ষা করেছি, এখন আর না বলে আরহাম ঘর থেকে বেরিয়ে যায়। আরহাম ঘর থেকে বের হওয়ার পর আম্মু কান্না মিশ্রিত মুখ নিয়ে বলল, মুশাইরা খালাকে বলে, ছেলেটা তো ঠিকই বলেছে, ও তো এতদিন নূর আলমের পিছনে ছায়ার মতো ছিল। আরাম তো সব খারাপ শক্তি ও নজর থেকে আমাদের মাঝে আছে, আর নূর আলম তো ওর প্রাপ্ত অধিকার, কিন্তু আমরা তাকে তার অধিকার থেকে বাদ দিচ্ছি, অথচ সে সেই অধিকার পাওয়ার জন্য কত কি না করেছে। নিজের মেয়ের ভালো চাইতে গিয়ে আমরা তার ক্ষতি করে চলেছি, আরামকে তার থেকে দূরে রেখে। নূর আলমকে তো আমরা অনেক চেষ্টার পরে পেয়েছি, সেটা আবার আরহামের বাবার সাহায্যে। তারপরও আমরা কত স্বার্থপর হয়ে গেছি, নিজের মেয়েকে কাছে রাখবো বলে চুক্তির কথা ভুলে গেছি। এখন তো সময় হয়ে গেছে, নিজের মেয়েকে না দেখে কিভাবে থাকবো বলো? মুশাইরা বলে ফুপিয়ে কান্না করে দিল। অতীত 18 বছর আগে হুমায়রা ওবায়দুল্লাহ খান যখন মা হতে পারছিলেন না, তখন তিনি ডাক্তারের কাছে যান আর চেক আপ করান, কিন্তু ডাক্তার অবাক করে বলেছিল, কোনো সমস্যা নাই আপনাদের। তারপরও কেন মা হতে পারছেন না আমি জানি না, আপনারা আল্লাহকে ডাকতে থাকুন। ওবায়দুল্লাহ খান হতাশ হয়ে তার ওয়াইফকে বাসায় নিয়ে আসেন। তারপর একদিন মুশাইরা এক কবিরাজের সন্ধান পান এবং তাদেরকে সেখানে নিয়ে যান। তারপর কবিরাজ তাদের সমস্যাটা জানার জন্য জিন হাজির করান, আর সে জিন না, ইনি জিনের বাদশাহ ছিলেন, আর তার একমাত্র ছিল আরহাম, যে জিন রাজ্যের প্রিন্স। জিনদের বাদশাহ স্বয়ং উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা বলেন। ওবায়দুল্লাহ খানের বাড়ি থেকে একটু দূরেই পুরনো নিম গাছ আছে, আর সেখানকার কয়েকটি জিন এর আপনাদের উপর নজর রয়েছে, তাই আপনাদের সন্তান হচ্ছে না। এদের এখান থেকে আমি তাড়িয়ে দিতে পারবো, তারা কোনোদিন আর আপনাদের উপর নজর দিবে না। তবে আপনাদেরও আমাকে কথা দিতে হবে, আপনাদের যদি কন্যা সন্তান হয় তবে তার সঙ্গে আমার 6 বছরের ছেলের বিবাহ দিতে হবে, আর সেটা প্রাপ্ত বয়সেই। যখন আপনার মেয়ের 18 বছর হবে তখন আমরা তাকে জিন রাজ্যের রানী হিসেবে নিয়ে যাব। তবে আপনারাও দেখা করতে পারবেন, সেই সাথে জিন রাজ্যে আসতে পারবেন। এটা ছিল তাদের চুক্তি। সেদিন সন্তানের মোহে পড়ে বিনা বাক্যে জিনের চুক্তিতে রাজি হয়ে যায় ওবায়দুল্লাহ খান, কিন্তু হুমায়রা ওবায়দুল্লাহ খান একটু আপত্তি জানান। তিনি তার মেয়েকে জিনের সাথে বিবাহ দিতে জিন রাজ্যে পাঠাতে চায় না। তারপরও ওবায়দুল্লাহ খানের জোড়াজুড়িতে রাজি হয়ে চুক্তিবদ্ধ হন। তারপর জিনদের বাদশাহ সেই বদজিনদেরকে বন্দি করে জিন রাজ্যে নিয়ে যায় আর নূর আলেমদের বিপদ থেকে রক্ষা করেন। আর ঠিক 1 বছর পরই জিন বাদশার কথা মতো নূর আলেমের জন্ম হয়, আর পুরো বাড়ি আনন্দে ছেয়ে যায়। শুধু খান পরিবারের নন, এই আনন্দ জিন রাজ্যেও ছেয়ে পড়ে। তাদের ভবিষ্যতে হবু রানী বলে কথা। এদিকে ছোট্ট আরহাম নূর আলেমকে দেখতে সেই খানবাড়িতে যায়, আর বাদশাহ নূর আলমের মায়ায় পড়ে যায়। সেই থেকে আরহাম নূর আলেমের সাথে ছায়ার মতো থাকে, কিন্তু কখনো নিজেকে নূর আলেমের সামনে প্রকাশ করেনি। এইভাবে আরহাম ছায়ার মতো নূর আলেমকে জিন ভূত প্রেতের নজর থেকে রক্ষা করে গেছে। একবার চন্দ্রবিলাসের কথা অবস্থায় নূর আলেমের উপর কিছু জিন হামলা করতে আসলে আরহাম তাদের বেধড়ক মেরে তাড়িয়ে দেয়, কিন্তু তারা প্রতিশোধ নিতে সবাই একসঙ্গে আরহামের হামলা করে। এর ফলে আরহাম প্রতিরক্ষা করতে গিয়ে পিছন থেকে ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। জিনদের বাদশা ছেলের এই অবস্থার জন্য ওই বদজিনদের মৃত্যু দেয়, আর আরহামকে নিজের শক্তির অর্ধেক অংশ দিয়ে দেয়। আরহাম এমনিতেও অনেক শক্তিশালী, তারপর আরও বাবার অর্ধেক শক্তি পেয়ে তার শক্তি 3 গুণ হয়ে যায়, আর জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়। এরপর থেকে এইভাবেই নূর আলেমকে দূর থেকে দেখতে থাকে আর ছায়ার মতো তাকে সাহায্য করতে থাকে, কিন্তু চুক্তির জন্য সংস্পর্শে যেতে পারে না। সেদিন যখন নূর আলেমের সংস্পর্শে আসতে পারছিল না, তৎক্ষণাৎ সে মানুষরূপে নূর আলেমদের বাসায় প্রবেশ করে। হঠাৎ করে আরহামের আগমনে হুমায়রা আর মুশাইরা অবাক হলেও চুক্তির কথা ভেবে আরহামকে আটকায় না নূর আলেমের সামনে যেতে। আরহাম তার প্রেয়সীকে একবার দেখার জন্য, তার কাছাকাছি থাকার জন্য, তাকে চোখের সামনে দেখার জন্য এখানে থেকে যেতে চায়। কতটা ভালোবাসলে মানুষ এমন করে তার ধারণা নাই হুমায়রা আর মুশাইরার কাছে। এগুলো ভেবেই অতীত থেকে ফিরে আসে হুমায়রা, ওবায়দুল্লাহ খান আর মুশাইরা, আর সিদ্ধান্ত নেন আরামকে এখানে অনেকদিন থাকতে বলবেন আর নূর আলেমকে দেখে রাখতে বলবেন, যেহেতু নূর আলেম তার অধিকার।
কিন্তু মেয়ের চলে যাওয়ার কথা ভাবতেই তাদের মনে কষ্ট জমতে শুরু করে। কিন্তু কিন্তু তাদের কিছু করার নাই। চুক্তি ভঙ্গ করলে তাদের একমাত্র কলিজার টুকরার বিপদ হতে পারে, তাই তারা এই চরম সত্যিটা মেনে নেয়। হুমারায়ের মশাইরা এগুলো ভেবে আবারও চোখের পানি মুছে যে যার ঘরে ঘুমোতে চলে যায়। এদিকে হুমায়রা ওবায়দুল্লাহ খান আরহামের আসার খবর ওবায়দুল্লাহ খানকে জানান। ওবায়দুল্লাহ খান বুকের ভেতর পাথর চেপে বলেন, হবু জামাইয়ের ভালোভাবে আপ্যায়ন করো। আমার ছুটি পিছিয়ে গেছে, আমি এখনই আসতে পারবো না, তবে ছুটি হলেই চলে আসবো বলে ফোন রেখে দেয়। এদিকে রাত 2টা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম নেই শুধু আরহামের চোখে। নিজের প্রিয়সীকে একবার চোখে দেখা দেখবে বলে হুট করে নূর আলমের ঘরে যায়। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে তার প্রিয়সীকে। আরহামের যেন দেখে মন ভরছে না, তাই সে নূর আলমের কাছে যায় আর কপালে একটা ছোট্ট চুমু এঁকে দেয়। সেদিন আরহাম আর নিজের ঘরে যায়নি, তার প্রিয়সীকেই রাত জেগে দেখতে থাকে। ভোর হলে সে নিজের ঘরে গিয়ে নামাজ পড়ে নেয়। এদিকে আরহামের বাবা ছেলের অদ্ভুত ভালোবাসা থেকে হতাশ হন। আর কিছুদিন পরই তাকে জিনদের বাচ্চা বানানো হবে, অথচ সে তার দায়িত্ব সম্পর্কে অবগত না হয়ে সে ভুলভাল কোনো একটা কিছু চিন্তা করছে, কাজ করছে, এটা ভেবে হতাশ আরহামের বাবা। এদিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে নিচে যাই। গিয়ে দেখি আম্মু আর মুশারা খালা খাবার সাজাচ্ছে টেবিলে। আমি গিয়ে বসতেই আম্মু বলল, নূর আলেম, তোমার আরহাম ভাইয়াকে ডেকে নিয়ে আসো। আমি খানিকটা রেগে গিয়ে বললাম, বারবার আমাকে বলো কেন, বুঝি না আমি। আম্মু বললেন, যেটা বলি সেটা না করে এত তর্ক করছো কেন? আমি মুখ ফুলিয়ে ভাইয়াকে ডাকতে চলে এলাম। গেস্ট রুমে দরজা খুলতেই সেই সুগন্ধ আর শীতল বাতাস অনুভব হলো। আমি বললাম, এই সুগন্ধ তো সব পারফিউমকে হারিয়ে দেবে, আর এই শীতল বাতাসের কাছে এসে তো হার মানতে বাধ্য হবে। ঠিক তখনই আরহাম ভাইয়া শাওয়ার নিয়ে বের হলেন। পরনে তার শুধু ট্রাউজার, দেখতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমি মনে মনে বলেই ফেললাম, মাশাআল্লাহ, আমি সবসময় এমন রং টাইমে আসি কেন? এই কথাটা বলেই মুখে হাত দিলাম আমি। আল্লাহ, আরাম ভাইয়া সব শুনে ফেললো নাকি? আমার কথা শেষ হতেই ভাইয়া শার্ট পরতে পরতে বললেন, রং টাইম হবে কেন নূর আলেম, তুমি একদম ঠিক টাইমে এসেছো। আমার সত্যি খুব খিদে পেয়েছে। আমি বললাম, এবার শুনতে পেয়ে গেল বলেই মুখটা কান্নার মতো করে ফেললাম। আরাম ভাইয়া বললেন, আমাকে দেখতে হ্যান্ডসাম লাগছে তাই না? তাই না বলেই চুলটা নাড়লেন। আমি ভ্রুকুচকে মনে মনে বললাম, একটু সুন্দর বলে কি অহংকার। উনি আবার বললেন, তুমিও কি কম সুন্দর নাকি নূর আলেম? তোমাকে প্রথম দেখে মায়ে পড়ে গেছি আমি। বলেই হচকিয়ে উঠলেন আর বললেন, আমি কি বলে ফেলছিলাম নূর আলেম? কিছু বুঝে ফেললো না তো? আমি আহম্মক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারছে আমি জানি না। এই অসাধ্য কিভাবে সাধন করেন উনি? আমি অনেকটা ইতস্তত হয়ে বললাম, আপনি ওইভাবে আমার সামনে আসবেন না। উনি এবার হেসে আমার সামনে এগিয়ে আসতে লাগলেন আর বললেন, তোমার কথা শুনবো কেন আমি? আমি পিছিয়ে যেতে যেতে বললাম, অবশ্যই শুনতে হবে আপনাকে। এইভাবে আপনাকে দেখলে মনে হয় পুরোই চকলেট বয়, মাঝে মাঝে মনে হয় খেয়ে ফেলি। বলেই মুখটা বন্ধ করে ফেললাম। এইটা আমি কি বললাম? এবার আরাম ভাইয়া কি ভাবলো যদি আম্মুকে বলে দেয়? উনি তবে আমার কি হবে? আরাম ভাইয়া বললেন, রিয়েলি তোমার আমাকে চকলেট বয় মনে হয়? তবে দাঁড়িয়ে কেন, এসো আমাকে খেয়ে ফেলো। বলেই আমার সামনে আরও এগোতে লাগলেন আর আমি বারবার পিছিয়ে যাচ্ছি। আমি ওনাকে বললাম, এভাবে সামনে আসছেন কেন আপনি? ভাইয়া হেসে বললেন, ফ্রি হতে শিখো নূর আলেম। আমার ওনার কথাটা শুনে গা জ্বলে উঠল। হুট করে বলে ফেললাম, কি এসেছে ফ্রি হতে শিখাতে বলে ডাইনিংয়ে চলে গেলাম। আমি চেয়ার টেনে বসে পড়ি। একটু পর আরাম ভাইয়া এসে আমার পাশের চেয়ারে বসে পড়েন। ওনাকে দেখে এখন রাগ লাগছে আমার, তাই মুখ ঘুরিয়ে খাওয়াই মন দিই। এদিকে মুশারা খালার আম্মু আমাকে ছেড়ে ভাইয়ের দিকে ব্যস্ত। এমন ভাব দেখাচ্ছে সব আমি মনে হয় পরের কেউ, আর আরাম ভাইয়া তাদের সব রাগে ব্রেড নিয়ে চিবুতে লাগলাম। এদিকে উমায়রা ওবায়দুল্লাহ খানের আরাম ভাইয়ার উপর মমতা বসে গেছে। আরামের নূর আলমের প্রতি ভালোবাসা দেখে উনি মুগ্ধ, সেই সাথে চিন্তামুক্ত। উনি বুঝতে পেরেছেন নূর আলেম আরহামের কাছে ভালো থাকবে, শুধু ভালো থাকবে না, খুব ভালো থাকবে। তাই উনি এখন থেকে আরহামের প্রতি প্রোটেক্টিভ থাকবেন বলে এই সিদ্ধান্ত নেন। এদিকে সবার ইগনোর দেখে আমার রাগ হচ্ছে। তখন থেকে ব্রেড চিবিয়ে যাচ্ছি, কেউ খেয়াল পর্যন্ত করছে না। সবাই আরামকে পরোটা, মাংসের তরকারি, সবজি দিতেই ব্যস্ত। এদিকে আমি ফাঁকা ফাঁকা ব্রেড খাচ্ছি, কারো নজর নাই আমার কিছু লাগবে কিনা।
সবাই তো আরাম ভাইয়ের পিছনে পড়ে আছে। ইস, আদিক্ষেতা। আমার খাওয়া হয়ে গেলে আমি কলেজের জন্য রেডি হয়ে গাড়িতে করে কলেজে চলে যেতাম। চলেই গেলাম আজকে। এর মধ্যেই আম্মু একবার বলেছিল আরাম ভাইয়া নাকি গাড়িতে করে পৌঁছে দিবে, কিন্তু আমি জোর গলায় মানা করে দিলাম আর ড্রাইভার কাকুকে গাড়ি বের করতে বলি। তারপর কলেজে চলে আসি। কলেজে পৌঁছে আমার বান্ধবী শিপুর সাথে দেখা হয়। ও আমাকে জড়িয়ে ধরে বলল, কাল কলেজে আসিসনি কেন? আমি বললাম, অসুস্থ ছিলাম রে, তাই আসেনি। আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ হতে আমি আর শিপু একসঙ্গে সবার পরই বের হই। এটা আমার আর শিপুর প্রতিদিনের অভ্যাস। সবার সাথে হুইমুর করে কলেজে ঢুকতে আর বের হতে পারি না আমরা, তাই সবার লাস্টে বের হলাম। বাইরে এসে দেখি ড্রাইভার কাকু আসেনি। আমি বললাম, এবার আমি কিভাবে যাব? শিপু বলল, আমি আর তুই চল, আজ হেঁটে ছিটে যাব। আমি বললাম, তোর তো গাড়ি আছে, তুই চলে যা, আমি আমার গাড়ির জন্য অপেক্ষা করছি। কিন্তু শিপু আমাকে একা রেখে কিছুতেই গেল না। ওর ড্রাইভারকে বলল চলে যেতে। আমরা একসঙ্গে হেঁটে আসছিলাম, হঠাৎ কয়েকটি ছেলেকে দেখতে পেলাম। ছেলেগুলো আমাদের কলেজের বখাটে। ওরা আমাদের দেখে এদিকে আসতে থাকে। আমি আর শিপু বললাম, এদের সামনেই পড়তে হলো বলে পাশ কেটে যেতে লাগলাম। ওদের মধ্যে একজন ছেলে আমার হাতটা ধরে ফেললো। শিপু বলল, রনি, নূর আলেমের হাত ছেড়ে দে। এই কথাটা মনে হয় রনির কানে পৌঁছানি। ও ঋষভকে বলল, এইটাকে তুই সামলা, শিপুকে দেখিয়ে দিয়ে। রনি আমার হাত ধরে রেগেছে, ছাড়ার নাম নিচ্ছে না। অন্যদিকে ঋষভ শিপুর হাত ধরে রেখেছে আর প্রচুর নোংরা নোংরা কথা বলছে। এগুলো শুনে আমার মাথা ঘুরছে। ওরা আমাদের হাত ধরে কলেজের পিছনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে একটা হাত আমার হাতটা ধরে ফেললো। রনি, ঋষভ আমাদের হাত ছেড়ে দিয়ে আরাম ভাইয়াকে জিজ্ঞেস করলো, কে রে তুই? আমাদের বন্দি করা পাখিকে ধরে আছিস? একটু আগে আরাম ভাইয়াকেই আমার হাতটা ধরে ফেলেন আর কারণে ওখানে আটকে যাই আমি, যার কারণে আমি তো ওখানে আটকা। আর আরাম ভাইয়াকে দেখে শিপুর হাতটাও ছেড়ে দেয় ঋষভ। সবার কথা শুনে আরাম ভাইয়া আমাকে আর শিপুকে দূরে সরে যেতে বলেন। আমি আর শিপু দূরে সরে গিয়ে দুজনকে জড়িয়ে ধরলাম। আরাম ভাই আসতে আর একটু দেরি করলেই আমাদের যে কি হতো ভেবেই আমি শিপু কান্না করে ফেলি। আরাম ভাইয়া না থাকলে আমাদের নামের সাথে বড় করে ধর্ষিতা শব্দটা যুক্ত হয়ে যেত ভেবেই শিউরিয়ে উঠে আমি আর শিপু। এদিকে আরাম ভাইয়া ওদেরকে এমন মার মারছে যেটা দেখে আমি আর শিপু হাঁ করে তাকিয়ে আছি একে অপরের দিকে। ওনার চোখ থেকে মনে হচ্ছে আগুন জ্বলছে। উনি রনি, ঋষভের এমন হাল করেছেন যা দেখে আমি আর শিপু যথাক্রমে ভয় পেয়ে যাই। ওদের শরীরের একটা অবশিষ্ট বাকি নেই যেখানে আরাম ভাইয়া মারেনি। আরাম ভাইয়ার প্রত্যেক আঘাতে ওদের শরীরের রক্তগুলো স্রোতের ন্যায় গড়িয়ে পড়ছে। আর একটু হলে মনে হয় ওরা মরে যেত। আরাম ভাইয়া ওদেরকে যা মেরেছে এরা মনে হয় 6 মাসের আগে ঠিক হতে পারবে না। আমি ওদের করুণ অবস্থা দেখে আরাম ভাইয়াকে থামাতে চাই। এর জন্য উনি ওনার রাগান্বিত চোখ দিয়ে আমার দিকে তাকায়। ওনার চোখ থেকে আমারই ভয় লাগছে দেখে চোখ। এমন মনে হচ্ছে ওনার চোখে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তারপরেও আমি ওনাকে থামাতে চেষ্টা করে চলেছি, তবুও উনি থামছেই না দেখে আমি আরাম ভাইয়াকে বারবার মানা করছিলাম আর উনি বারবার আমার দিকে রাগি চোখে তাকাচ্ছিলেন। আমি ভয় পেলেও ওনাকে মানা করে চলেছি, কারণ ওদের যেভাবে মারা হচ্ছে আরেকটু মারলেই ওরা মারা যাবে। তাই আমি বাধ্য হয়ে ওনার ভয়ে পায়ে পড়ে যাই। কিন্তু ওনার সাথে না আসার জন্য উনি বারবার আমার দিকে রেখে তাকাচ্ছেন। এমনকি ওনার পা ধরাতে উনি আমাকে পা দিয়ে ঠেলে ফেলে দেন আর বলেন, তোকে পরে দেখছি। ওনার এই কথায় আর আগুনের মতো চোখ দেখে আমি ভয় পেয়ে যাই। শিবু দৌড়ে এসে আমাকে মাটি থেকে তুলে আর এদিকে আরাম ভাইয়া সবাইকে মেরে চলেছে। রনি তো জ্ঞান হারিয়ে ফেলেছিল, তারপরও আরাম ভাইয়া ওদের মারছিল। শেষে উপায় না পেয়ে আচমকা আরাম ভাইয়ের হাত ধরে টেনে ওনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমার এহেম কাণ্ডে আরাম ভাইয়া এতটাই শকড হয়ে গিয়েছিল যে মনে হচ্ছে ওনার চোখ কঠোর থেকে বেরিয়ে আসবে। আর শিপু তো অবাক আমার কাছ থেকে। আস্তে আস্তে উনি শান্ত হন আর আমার কোমর জড়িয়ে ধরেন। কতক্ষণ ওইভাবে ছিলাম জানি না, তবে উনি শান্ত না হওয়া পর্যন্ত আমি ওনার ঠোঁট আঁকড়ে ধরেছিলাম। উনি শান্ত হতেই আমি ওনাকে ছেড়ে দেই আর কান্না করতে করতে বলি, ওদের আর মারবেন না, মরে যাবে ওরা। আরাম ভাইয়া বললেন, মরাই উচিত ওদের, ওরা জানে না কার জিনিসে হাত দিয়েছে। আমি ভাইয়ের কথায় বললাম, যথেষ্ট শাস্তি হয়েছে ওদের, আগামী 6 মাসে ওরা উঠে দাঁড়াতে পারবে না, প্লিজ ওদের হসপিটালে নিয়ে যান। আমার ওদের পক্ষে কথা বলাটা মনে হয় ওনার পছন্দ হয়নি, তাই উনি আবারও রেগে বললেন, খুব কষ্ট হচ্ছে না আশিকের জন্য, তাই না? আমি ওনার কথা শুনে বললাম, ছি, এগুলো কি কথা বলছেন আপনি? ওরা আরেকটু হলে মরে যেত, আর আপনাকে না থামলে তো মনে হয় মেরে ফেলতেন। এই জন্য আপনাকে বাধ্য হয়ে কিস করতে হলো। উনি আমার কথা শুনে ফোন বের করলেন
আর কাকে যেন ফোন দিলেন আর বললেন নিউ ড্রগি কলেজের সামনে আসতে আর এদের হসপিটালে ভর্তি করতে। ওনার কথা শেষ হতেই উনি শিপুকে গাড়িতে উঠতে বললেন আর আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিলেন, প্লাস সিট বেল্ট বেঁধে দিলেন। আমি আর শিপু দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম এই ঘটনায়, তাই দুজনেই নিঃশব্দে কেঁদে যাচ্ছিলাম। শিপুর বাড়ি আমার বাড়ির সামনে, তারপরই আমাদের বাসা। তাই আরাম ভাইয়া শিপুর বাসার সামনে গাড়ি থামালেন। শিপু গাড়ি থেকে বেরিয়ে গেল। তখনই আরাম গাড়ি থেকে নেমে বলল, এইসব কথা তোমার পরিবারকে জানানোর প্রয়োজন নাই বোন, না হলে তোমার পরিবার টেনশন করবে। শিপু দৌড়ে আরাম ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, ধন্যবাদ ভাইয়া। আরাম শিপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভাই বলছো আবার ধন্যবাদও দিচ্ছ, এটা কেমন কথা? বলে দুজনই হেসে দিল, সঙ্গে আমিও হেসে দিলাম। আরাম ভাইয়ের প্রতি একটা আলাদা টান সৃষ্টি হচ্ছে। শিপু আমাকে একটা টাইঠাক করে ভাইয়াকে বাই বলে চলে গেল। এদিকে আমি ভয়ে মরছি ভাইয়ার ওই কথাগুলো মনে করে। এখন তো শিপু চলে গেল, নিশ্চয়ই আরাম ভাইয়া আমার ক্লাস নেবেন, যেই ভাবা সেই কাজ। আরাম ভাইয়া আমার হাতটা ধরে গাড়িতে নিয়ে গেলেন আর রাগি চোখে বললেন, ফুপিমণি বলেছিল না তোকে আমার সাথে যাওয়ার জন্য, তবে তুই কেন একা চলে এলি? আজ আমি ঠিক সময় না আসলে কি হতো বল? তোর জন্য আরেকটি মেয়ের গায়েও ধর্ষিতার দাগ লেগে যেত। বলেই অনেক জোরে জোরে ধমক দিলেন। আমি ভয়েই কেঁদে দেই। সত্যি তো, আজ ভাইয়া না আসলে কি হতো আমাদের? আমার কান্না দেখে আরাম ভাইয়া ধমক দিয়ে বললেন, কান্না থামাও, কান্না থামাও বলছি। আমি ওনার ধমক খেয়ে আরও ফুপিয়ে কেঁদে উঠলাম। এবার উনি আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। আমি এবার অবাক হয়ে যাই। বেশ কিছুক্ষণ পর উনি আমায় ছেড়ে ড্রাইভ করতে করতে বললেন, এবার থেকে একা একা কোথাও যাবে না, আমাকে বলবে আমি নিয়ে যাব। আমি বললাম। তখন উনি বললেন, কি কথা নাই মুখে? আমি কিছুই বলিনি তখন। তুমি কেন বুঝো না আমার ভালোবাসা? কবে বুঝবে আমার ভালোবাসা তুমি? আমি যে তোমাকে পাগলের মতো ভালোবাসি নূর আলেম। তোমাকে না দেখতে পেয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল নূর আলেম, তুমি কেন বুঝো না? উনি কথাগুলো মনে মনে বললেন, তাই আমি শুনতে পাইনি। তারপর বেশ কিছুক্ষণ চুপ ছিলাম আমরা। হুট করে আমি ওনাকে বললাম, আপনি ওদের ওইভাবে মারছিলেন কেন? আর আমি আটকাতে গেলাম তো আমাকে ওইভাবে চোখ রাঙালেন কেন? আমার কথায় উনি বললেন, আমি কলেজে এসে তোমাকে খুঁজছিলাম, তখন দেখি ওই ছেলেটা তোমার হাত ধরেছে। এটা দেখেই মাথাটা গরম হয়ে যায়, তাই রাগে ওদের ওইভাবে পিটিয়েছি। তারপর ওরা তোমাদের বাজে কথা বলছিল বলেই আমার রাগটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই ওদেরকে মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু সেই সময় তুমি আমাকে বাধা দাও, তাই রাগে তোমার সাথেও বাজে বিহেভ করি, সরি। আমি বললাম, ইটস ওকে। তখনই উনি বললেন, এই তুমি আমাকে তখন কিস করলে কেন? আমি ওনার কথায় লজ্জা পেয়ে গেলাম আর মনে মনে বললাম, কেমন অসভ্য ছেলে রে, পেঞ্চ মেরে কথা বলছে। উনি একটু হেসে বললেন, পেঞ্চ মেরে কথা বলবো কেন? তুমি একটা ভোলাবেলা ছেলেকে কিস করেছো, সেখানে দোষ তোমারই, তাই না? সেখানে তুমি আমাকে অসভ্য বলছো কেন? আমি বললাম, তখন আপনার রাগ দেখে আর মার দেখে মনে হচ্ছিল আপনাকে থামানো দরকার, তাই বাধ্য হয়ে আপনাকে শান্ত করতে কিস করে ফেলি। মাথা নিচু করে বললাম। উনি আমার কথা শুনে হাসলেন আর হালকাভাবে বললেন, কিস করে তো পাগল বানায় দিলে, পরে সামলাতে পারবে তো? আমি বললাম, কিছু বললেন? উনি বললেন, অবশ্য কিস করে ভালো করেছ, কিস না করলে তো জানতেই পারতাম না তোমার ঠোঁট এত মিষ্টি। এক চোখ মেরে কথাটা বললেন। ওনার কথা শুনে আমার কান গরম হয়ে এলো আর লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে আমার। এই অসভ্যটা ইচ্ছে করে পিঞ্চ মারছে আমাকে। আরাম ভাইয়া ড্রাইভ করতে করতে বললেন, নূর আলেম, এই কথাটা যদি ফুপি জানতে পারে কি হবে তাহলে? আমি মনে মনে বললাম, কি বাদর ছেলে, হুমকি দিচ্ছে আমাকে। আমি বললাম, আপনিও তো আমাকে জোর করে কিস করলেন, আপনি বললে আমিও বলবো। উনি যাতে কাউকে না বলেন তাই এই কথাটা বললাম না, কিন্তু এমন লজ্জার কথা আমি কি আদৌ কাউকে বলতে পারবো? উনি আমার কথা শুনতে পেলেন আর বললেন, আমি কাউকে বলবো না, যদি তুমি আমার কথা মতো চলো। কি শুনবে তো আমার কথা? আমি কোনো কিছু না ভেবে মাথা ঝাঁকুনি দিয়ে হ্যাঁ বললাম আর মনে মনে বললাম, এখন তো হ্যাঁ বললাম, পরে দেখা যাবে। উনি আবারও আমার কথা শুনতে পেলেন আর বললেন, খুব চালাক না? শাশুমা জানলে তো কিছুই বলবে না নূর আলেম, কারণ তুমি আমার অর্ধেক বউ, কিন্তু তোমাকে জব্দ করার অস্ত্রটা কি করে ছাড়ি বলো? মনে মনে বাড়িতে পৌঁছে মুশাইরা খালা আর আম্মুকে এগুলোর ব্যাপারে বলিনি, কারণ তারা এমনিতেও আমার দুশ্চিন্তা থাকে, এগুলো জানতে পারলে আরও দুশ্চিন্তা করবে। আম্মু আর মুশাইরা খালাকে এসব ব্যাপারে না বলেই খাওয়া দাওয়া করে রুমে চলে যাই। রুমে বসে শিফুর সাথে কথা বলছিলাম, এমন সময় আম্মু আমার রুমে আসে। আম্মু বললেন, নূর আলেম, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আমি বললাম, বলো, কি বলবা? তখন আম্মু বলতে শুরু করলেন, আমরা তোমার জন্য একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি, তোমার আব্বু আসলে ছেলেটা তোমাকে দেখতে আসবে, তার পরিবার নিয়ে। তুমি কি বলো?
আমি আম্মুর কথা শুনে হা হয়ে গেছি, আর কিছুটা অভিমান নিয়ে বললাম, তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিদায় করতে চাও? আমার জানা ছিল না তো। আম্মু বললেন, বিদায় করবো কেন বলো? ছেলেটা তোমার আব্বুকে বলেছে, তোমার আব্বু না করতে পারেনি। আর দেখলেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তাছাড়া ওদেরও পছন্দের বিষয় আছে, ওরা যদি পছন্দ করে তবেই আমরা এঙ্গেজমেন্ট করে রাখবো। আর তাছাড়া তোমার মতের একটা বিষয় আছে, তাই তোমাকে জানিয়ে দিলাম। আমি কি বলবো বুঝতে পারছি না, কেন জানি আম্মুর কথাগুলো শুনে কষ্ট হচ্ছে, আর আরাম ভাইয়াকে খুব মনে পড়ছে। ভাইয়ের জন্য যে ভালো লাগা সৃষ্টি হয়েছে সেটার জন্য এমন কষ্ট হচ্ছে না তো? মনের মধ্যে এই প্রশ্নটা রেখে কোনো মতে আম্মুকে সম্মতি দিলাম। আম্মুর কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই ছাদে চলে গেলাম। এখন ছাদে না গেলে আমার মুড ঠিক হবে না, তাই দৌড়ে ছাদে চলে গেলাম। আসলে আরামি হুমায়রা ওবায়দুল্লাহ খানকে এঙ্গেজমেন্ট করানোর কথা বলেন। আর আহমের কেন জানি নূর আলমকে হারানোর ভয়টা চেপে ওঠে। নূর আলমকে হারাতে চায় না বলেই সব কিছু এত দ্রুত করতে বলেন। এর আগে অবশ্য ওদের আকত করিয়ে রাখছিল, কিন্তু সেটা ছোটতে হওয়ায় নূর আলমের মনে নাই। নূর আলম ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে চোখের পানি ফেলে, তারপর ফুলের টবগুলোতে হালকা পানি দেয় আর ভাবতে থাকে, ভাইয়ের প্রতি এত টান কিসের জন্য তার? কেনই বা আরহাম ভাইয়ের কথা ভেবে চোখের পানি পড়ল? কেনই বা তার খারাপ লাগছে? সে বুঝে উঠতে পারছে না। কেনই বা বিয়ের কথাটা তার কানে বিষাদের মতো লাগলো? তবে কি এসব ভালোবাসার লক্ষণ, নাকি কোনো মোহ? আর ভাইয়া কাল এটা কেন বলল যে ওরা জানে না কার জিনিসে হাত দিয়েছে তারা? মৃত্যু তো হওয়ারই কথা, এগুলো কেন বলল? এসব ভাবতে ভাবতে হঠাৎ ছাদের কিনারে চলে যায়, আর একটু এগুলোই মনে হয় পড়ে যেতাম। এদিকে আরাম ভাই আমাকে খুঁজতে খুঁজতে ছাদে এসে শক্ত করে হাতটা ধরে রাখে। আমিও অনেকটা ভয় পেয়ে যাই। আরহাম ভাইয়া অনেকটা রেগে তাকিয়ে বলল, ছাদে এসেছিস কেন? আর কি এমন ভাবছিলি তুই? ধ্যান কোথায় থাকে তোর? আরেকবার বাড়ালে তো পড়ে যেতি। আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর ভাইয়ার কথা শুনে আমি জাস্ট আমি তো ওনাকে নিয়েই ভাবছিলাম, তবে কি সত্যি আমি আরাম ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আরাম ভাইয়া, উনি কি আমাকে ভালোবাসেন? ভালো না বাসলে উনি আমার প্রতি এত প্রোটেক্টিভ কেন, এত পসেসিভ কেন উনি? এটা কি ভালোবাসা নাকি দায়িত্ববোধ? প্রশ্নটা মনে রেখে দিলাম, বাইরে আর প্রকাশ করলাম না। ভাইয়া আমাকে ঘরে চলে যেতে বলল। আমিও আর কথা না বাড়িয়ে চলে গেলাম। ভাইয়া কিছুক্ষণ থাকলেন ছাদে, আর একভাবে আকাশের দিকে তাকিয়ে বললেন, অবশেষে তোমার জন্য মনে আমার জন্য জায়গা হলো নূর আলেম। তোমাকে আর কিভাবে বুঝাবো আমি তোমাকে কত ভালোবাসি। বলেই একটা দীর্ঘশ্বাস নিল, তারপর নিচে চলে আসলো। এদিকে ঘরে এসে প্রচুর মনটা খারাপ হয়ে গেল আমার। ঠিক এ সময় আব্বুর ফোন আসলো। আমার মন খারাপ ভাবটা মুহূর্তে মিলিয়ে গেল।